শীতকাল মানে পালং শাকের প্রতি ভালোবাসা। আর এই পালং শাক দিয়ে তো বিভিন্ন রান্না হয়। পালং পনির যেমন হয়, আজকে করেছি পালং ডিম। ডিম দিয়ে পালং শাক বা পালং দিয়ে ডিম। প্রথমে কড়াইয়ের মধ্যে তেল নিয়েছি। প্রেসার কুকারে আমি আলু আর ডিমটা সেদ্ধ করে নিয়েছিলাম। আলুগুলো ভাজতে বসিয়েছি নুন হলুদ দিয়ে। আলুগুলো ভাজতে বসেই ওপাশে আমি ডিমের খোসা ছাড়িয়ে নেব। ডিমটা যেহেতু গরম থাকে, ওকে একটু ঠান্ডা না করলে ছাড়াতে পারি না, একটু জল দিয়ে ছাড়াতে হয়। তাই আলুটাকে আগে ভাজতে বসিয়ে দিয়েছি। এতক্ষণে খুন্তি রেখে কি করছি বলুন তো, ডিম ছাড়াচ্ছি। ডিমটা ছাড়িয়ে নিয়ে চলে এলাম। আমি সবসময় কড়াইতে ডিম দিলে মাঝখানে একটু কেটে দিই, কারণ অনেক দিন আগে একটা ঘটনা ঘটেছিল, একটা ডিম ফেটে গিয়েছিল। তারপর থেকে ভীষণ ভয় পাই। ডিম দেওয়া মাত্রই আমি ওগুলোকে একটু ফুটো করে দিই খুন্তির সাহায্যে। আবার অনেকে বলে ডিমে যদি একটু ফুটো করে দাও তাহলে ওই ডিমের ঝোলের টেস্ট বেড়ে যায়। দুটো কারণ, যে কারণই বলবেন না কেন, ডিমটাকে একটু ফুটো করে দিলে আমার যেন একটু শান্তি হয়। যেহেতু হলুদের পরিমাণটা দেওয়া ছিল, ডিম আর আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, রঙটাও সুন্দর হয়ে গেছে। ভেবেছিলাম আজকে ডিম আর আলুর ঝোল করব, কিন্তু সেই সময় সন্তু বাজারে গিয়েছিল। ফিরে এলো, দেখলাম তাজা তাজা আঁটি একদম পালং শাক। তো মাথায় এলো, শাক রান্না করার তো সময় নেই, তাহলে ডিম পালং করলে কেমন হয়। তো কিছুটা আমি পনির যেভাবে করি, পালং পনির, ঠিক সেইভাবেই করার চেষ্টা করব। এবার কড়াইয়ের মধ্যে সমস্ত ডিমগুলো তুলে নিয়ে ওর মধ্যে দিলাম সামান্য একটু তেল। তেলটা দেখতেই পাচ্ছেন কতটা সামান্য দিয়েছি, কারণ ডিম ভাজার সময় আমি একটু তেল দিয়েছিলাম। এরপর একটা মশলা দেব, আদা, পেঁয়াজ, রসুন, টমেটো আর একটা শুকনো লঙ্কা। এই মশলাটাকে আমি খুব ভালো করে কষিয়ে নেব। ডিমের কারি করার সময় যদি দেন, গরম মশলা দেন, তাহলে কিন্তু খেতে ভীষণ ভালো হয়। আমি এখানে প্রথমে গরম মশলা ফোড়নে দিলাম না, কারণ যেহেতু আমি পালং ডিম করব, তাই দিয়ে নিলাম সামান্য ধনেপাতা। এই ধনেপাতার ব্যবহারটা কিন্তু আরও একটু করব, তবে সেটা পরে। পরিমাণ মতো নুন। কি ঠান্ডা পড়েছে রে বাবা, নুনটাতেও হাত দিতে ইচ্ছে করে না। আজকে তাই চামচ দিয়েই দিলাম, কারণ নুনে যদি হাত দিই আবার হাত ধুতে হবে, তো তাই। পরিমাণ মতো দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো আর জিরের গুঁড়ো। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলা যতক্ষণে কষানো হচ্ছে, একটু গরম মশলাও দিয়ে নিলাম এই সময়। মশলা যতক্ষণে কষানো হচ্ছে, ততক্ষণে আমি বাকি যেটুকু টুকটাক কাজ সেটা করে নেব। ওই যে বললাম না, সন্তু আনলো পালং শাক, আমার মন তো পড়ে আছে সেখানেই। একটা টমেটো কেটে দিলাম আর দিলাম 3-4টে লঙ্কা। এবার মশলাটাকে আবারও কষাতে আমি শুরু করলাম। আর মনে মনে বারবার ভাবছি, পালং কি দেব না দেব না, দেব কি দেব না। কারণ পালং শাক দিতে গেলে প্রসেসটা আমাকে আরও অনেকটা বাড়াতে হবে। ততক্ষণে যদি সন্তুর স্কুল যাওয়ার খাওয়ার সময় হয়ে যায়, আমি যদি খাবার দিতে না পারি, সে চিন্তাও হচ্ছে একদিকে। আবার একদিকে আমার রান্নাটা করতেও ভীষণ ইচ্ছে করছে। এই ভাবতে ভাবতে আমি বেছে নিলাম পালং শাক। দেখুন কি সুন্দর তাজা তাজা শাকগুলো। এবার এগুলোকে বড় বড় করে কেটে নেব। পাতলা করে কাটার, ছোট্ট ছোট্ট মিহি করে কাটার তো কোনো প্রয়োজনই নেই। এবার কেটে নিয়েছি এগুলোকে বেশ বড় বড় করে। পাতাটাকে খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ধুয়ে নেওয়ার পরে এটাকে আমি একটা বাটিতে অল্প পরিমাণে জল আর নুন দিয়ে, এই যে নুন দিলাম, নুন দিয়ে ভাপ তুলে নেব। ততক্ষণ অবধি ভাপটা তুলবেন, একেবারে বেশি ভাপ নয়, যাতে জলটা হালকা করে ফেলে দিলে পালং শাকের যে একটা অন্যরকম স্বাদ থাকে সেটাও চলে যাবে, আর শাকের সবুজ ভাবটাও নষ্ট যাতে না হয়।
গরম জল থেকে ছেঁকে নিলাম, দেখতেই পাচ্ছেন একটা ছাঁকনিতে ছেঁকে নিয়েছি। এবার এটাকে ফেলবো ফ্রিজের ঠান্ডা জলে, যাতে সবুজ রঙটা টিকে থাকে। আমি যদি গরম জলটাই রেখে দিতাম তাহলে শাকটা আরও অনেক বেশি সেদ্ধ হয়ে যেত। তারপরে চলে এলাম মশলার কাছে, আর একটা পালং শাকের পাতাটা বেটে নিয়ে এসেছি। এই বাটার মধ্যে কি দিয়েছি, কাঁচা লঙ্কা, ধনে পাতার ব্যবহার করব বলেছিলাম না, ধনে পাতা আর কাজু। তাহলে কি কি দিলাম, কাজু, ধনে পাতা আর পালং সেদ্ধ, সমস্ত কিছু দিয়ে, আর মেথি পাতাটাও দিয়েছি এর মধ্যেই। পুরোটা আমি একসাথে বেটে নিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে। এবার মশলার সাথে এটাকে ভালো করে কষাবো। এরকম আমি গ্রাইন্ডারে দুবার বেটেছি, এটা একবার দিলাম, আবারও একবার দেব। দুবার দেওয়ার পরে আমি একটু জল দিলাম। আবার যে দুবার দেব বললাম, তার পুরোটা দিয়ে দিলে তখন দেখতে পাবেন পরিমাণটা ঠিক কত বেশি হয়ে গেছে। এবার মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব পালং শাকের সাথে। সবুজ রঙটা দেখতে যে আমার কি ভালো লাগছে তা কিন্তু বলে বোঝানোর মতো নয়। দেখুন আপনারাও, ভালো লাগছে না? আমার তো ভীষণ ভালো লাগছে। এই শাকটা যদি সেদ্ধ না করে পুরো সোজাসুজি বেটে দিতেন তাহলে একটা তিতকুড়ি ভাব বা একটা অন্যরকম স্বাদ থেকে যায়। যখনই আপনি হালকা ভাব তুলে শাকের জলটা ফেলে দিয়ে রান্নাটা করবেন তখন খেতে একটু বেশি ভালো হয়। এখানে অনেকের মনে প্রশ্ন আসতে পারে, শাকের যদি জল ফেলে দিলেন তাহলে শাকের পুষ্টিগুণ কি থাকলো? না, শাক আমরা সবসময় জল কখনোই ফেলি না, সবসময় জল না ফেলেই খাই। কিন্তু এই রান্নাটার ক্ষেত্রে পালং পনিরই বলুন বা পালং ডিমই বলুন, এই ক্ষেত্রে শাকের জলটা হালকা ফেলে দিলেই ভালো হয়। গ্রাইন্ডারে কিন্তু আমি দুবার শাকটা বেটে দিয়েছি, একেবারে আমার ওই শাকের পরিমাণটা বাটা সম্ভব হয়েছিল না। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম, দিলাম লঙ্কার গুঁড়ো, হলুদের গুঁড়ো। মশলাটাকে আমি একটুক্ষণ কষিয়ে নেওয়ার পরে যে ডিমটা আমি ভেজে রেখেছি, ডিম আর আলু, সেটাকে আমি এর মধ্যে দেব। বারবার আমি ঘড়ির দিকে তাকাচ্ছি, হবে তো না হবে না, খেতে দিতে পারবো তো না পারবো না, না বেকার বেকার পালং পনির পড়তে গিয়ে ঝামেলাটা বাড়িয়ে ফেললাম। বাটার থাকলে অবশ্যই বাটার দিতাম, বাটারটা যেহেতু আমার কাছে শেষ হয়ে গেছে তাই দিলাম মায়ের হাতের তৈরি ঘি। এই ঘি দিলে বা বাটার দিলে এই ডিম পালংয়ের স্বাদটা অনেকটাই বেড়ে যায়। আমার মেয়ে প্রথমে ভাতের সাথে খেতে চায়নি, বলল মা এটা কেমন একটা দেখতে লাগছে, দেখেই বলছে না খাবো না। আমি ওকে বললাম খা, ভালো লাগবে। পরে রুটির সাথে খেলেও, রাতে ফিরে এসে আমি যখন গরম করে দিলাম খেয়ে বললো না মা ভালো লাগছে তো। এইখানে ডিম আর আলু পালংয়ের মধ্যে দেওয়ার পরে আমি আরও একটু কষিয়ে নেব। এবার অল্প জল আমি এর মধ্যে দিয়ে নিলাম, একেবারে শুকনো করব না, জল দিয়েছি তাই অল্প পরিমাণে। এবার আলু আর ডিমকে ঝোলের মধ্যে আমি ফুটতে দেব, ঢাকা দিয়ে দেব। ডিমটাকে যেহেতু ফুটো করা আছে, কাটা আছে খুন্তির সাহায্যে, তাই কাটারও আর কোনো প্রয়োজন নেই। আমার ভিডিও করারও আর কোনো সময় নেই, 8:40 বেজে গেছে। যত তাড়াতাড়ি পারি করে এটাকে রেখে দিলেই হলো। যখন এটা ফুটে উঠবে তার আগে আমি এতে দিয়ে নিলাম বেশ খানিকটা মাখানি। এই মাখানিটা খেতে ভালো, আবার এটা শরীরের জন্য ভীষণ উপকারী, তাই এটা আপনারা দেবেন, দিলে কিন্তু ভালো। আর যারা দিতে চাইবেন না, যাদের কাছে নেই তারা দেবেন না। আর রঙের জন্য একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আবারও সমস্ত কিছুকে আমি একসাথে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পরেই আমি যেহেতু জলটা বেশি দিয়েছি একটুক্ষণ ঢাকা দেব গ্যাস বাড়িয়ে, তারপরে গ্যাসের আঁচটা কমিয়ে দেব, কারণ নইলে শাকের রঙটা চলে যাবে। এবার দিলাম পরিমাণ মতো নুন। নুনটা টেস্ট করে দেখলাম, দেখে মনে হলো আরও একটু নুন দিতে লাগবে, তাই দিলাম আরও একটু নুন আর চিনি। নুন আর চিনি যে কোনো তরকারির
স্বাদটাকে একটা সামঞ্জস্য করে। তাই অনেকেই বলেন চিনি দিচ্ছ কেন? আমার কিন্তু চিনিটা দিলে ভালো লাগে তাই। রান্নাটা খেয়ে দেখলাম ঝাল একদমই হয়নি, তাই দিলাম আরও একটু লঙ্কার গুঁড়ো আর দিলাম কয়েকটা কাঁচা লঙ্কা। ঢাকাটা একটুক্ষণ ছিল, তাই দেখতেই পাচ্ছেন রসটা গাঢ় হয়ে গেছে। রান্নাটা প্রায় আমার শেষের মাথায়। বাটার থাকলে এই পর্যায়ে একটু বাটার দিতেন। মেথি পাতা যেহেতু একবার দিয়েছি তাই আর দিলাম না। যারা মেথি পাতা বেশি ভালোবাসেন তারা এই পর্যায়ে আরও একটু ধনে পাতার কুচি আর মেথি পাতা দিতে পারেন, সাথে গরম মশলা। আমি আর কোনো কিছুরই ব্যবহার করব না, ভীষণ তাড়াহুড়ো করছি যত তাড়াতাড়ি পারি বাটিতে বেড়ে সন্তুকে খাবারটা দেওয়ার জন্য। তাই রান্নাটাকে আমি এখানেই শেষ করব। আমার রান্নাটা প্রায় হয়ে গেছে। ধোঁয়াটা উঠছে বলে বুঝতে পারছেন না, কারণ গ্যাসের আঁচটা আমি একেবারে হাই করে রেখেছি। এবার শুধু ভাতের সাথে দেওয়ার পালা। তবে এই রান্নাটা ভাতের থেকেও পরোটা বা রুটির সাথে খেতে বেশি ভালো লাগে। একবার করবেন, যারা করেছেন তারা তো জানেন, যারা করেননি তারা অবশ্যই করবেন। শাকও খাওয়া হলো, ডিমের মধ্যে যে হাই প্রোটিন থাকে সেটাও খাওয়া হলো, সমস্ত দিক দিয়ে ভালো হলো। এই রান্নাটা পুষ্টিগুণে ভরপুর। শীতকাল মানে পালংয়ের প্রতি ভালোবাসা আর ডিমের প্রতি ভালোবাসা, সে তো প্রত্যেকের আছে। করে দেখবেন একবার, ভালোই লাগবে।